জি, ধন্যবাদ প্রিয় তারকা সঞ্চালক পীর হাবিব। ধন্যবাদ আমার সম্মানিত বন্ধু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। ধন্যবাদ ২১শে টেলিভিশনের দর্শক। আপনি যে কথাটা বলেছেন যে আমরা যে বিপর্যয়ে পড়েছি, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপর্যয়ে পড়েছে, সেখান থেকে আমরা কি করে উঠে আসব। আমি খুব বিনয়ের সাথে এই কথাটার উপরেই দ্বিমত পোষণ করছি। এই জন্যেই যে আমরা আদৌ বিপর্যয়ে পড়িনি। সরকারের ফ্যাসিবাদী শাসনের কারণে, সরকারের স্বৈরাচারী শাসনের কারণে দেশটা বিপদে পড়েছে। আর দেশটা বিপদে পড়েছে বলেই আজকে দেশের শীর্ষ নেতারা আজকে কারাগারে। আপনি জানেন যে তাদেরকে, যে শীর্ষ নেতারা এক সময় সরকারের মন্ত্রী পদমর্যাদায় ছিলেন এবং দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আগেও ছিলেন, এখনো আছেন, তাদেরকে ডান্ডাবেরি পরানো হয়েছে। আপনি একটু আগে পত্রিকাটা পড়লেনও। এর চেয়ে ফ্যাসিবাদী আচরণ ইতিপূর্বে কখনো পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাস তো দূরের কথা, পৃথিবীর ইতিহাসেও দেখা যায়নি। গতকালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তাদের উদ্দেশ্যে বলেছেন যে তারা তো দুর্বৃত্ত, তারা দুর্বৃত্ত, তাদের জামিন হবে না, তাদের সাজা হবে। অর্থাৎ উনি স্বরাষ্ট্রমন্ত্রী, সাথে সাথে উনি কোর্টগুলোরও অভিভাবক। অর্থাৎ উনি যা বলবেন কোর্ট তাই করবে, জামিন হবে না, উনি ওনার নির্দেশ এটা। অর্থাৎ এমন ভাবে উনি বলেছেন সাজা হবে, অর্থাৎ কোর্টকে উনি নির্দেশ দেবেন। অর্থাৎ আইনের শাসন নেই, কিছুই নেই এই দেশে। এমন একটা জায়গায় আমরা বাস করছি। গতকালকে আমাদের মাননীয় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল সাহেবের একটা বক্তব্য শুনলাম যে যারা গ্রেপ্তার হয়েছেন বিএনপি এবং 18 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, তাদের নাকি কোনো সামাজিক মর্যাদাই নেই, দলের কি মর্যাদা আছে ওটা দেখার দরকার নেই। এই যদি একজন মাননীয় মন্ত্রীর বক্তব্য হয়, তাহলে সেই দেশের অবস্থাটা কি হতে পারে। আপনার কথাটা একটু ঘুরিয়ে বললে আমি বলতে পারি যে বিএনপির বিপর্যয় না, বিপর্যয়ে পড়েছে দেশটা। ধন্যবাদ আপনার কাছে। আমি এখানে আসছি, কি চমৎকার। আমি আপনার প্রশ্নে যাব, উত্তরটা আশা করি আমি আপনাকে দিতে পারবো। তার আগে আমার ভাই কয়েকটা কথা বলেছেন, আমি সংক্ষেপে এই কথাগুলো বলি যে হেফাজতে ইসলামের কাছে আমরা যা চেয়েছিলাম তা পাইনি। আমরা কি চেয়েছিলাম এটা উনি কি করে জানলেন এটাই বুঝতে পারছি না। হেফাজতে ইসলাম যখন ধর্ম বিরোধীরা বা ধর্ম বিদ্বেষীরা যখন ইসলাম, আমাদের মহানবী আল্লাহ রাব্বুল আলামিন এবং হজ, জাকাত, নামাজ, রোজা সম্পর্কে যে সমস্ত অশ্লীল বক্তব্য তাদের ব্লকে লিখলেন, তার বিচারের জন্য হেফাজতে ইসলাম লং মার্চ এবং মহাসমাবেশের ডাক দিলেন। সেখানে বিএনপি এবং 18 দলীয় জোট সমর্থন দিয়েছে, বিএনপি সমর্থন দিয়েছে। আমি তো মনে করি শুধু বিএনপি সমর্থন দেয়নি, বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই ডাকে সমর্থন দিয়েছে। এবং যে সমাবেশটি হয়েছে, এত বড় সমাবেশ তো বাংলাদেশে আজ পর্যন্ত কেউ কোনোদিন করতে পেরেছে। কেউ বলে 25 লাখ হয়েছে, কেউ বলে 30 লাখ হয়েছে। অবশ্যই এই লোক সংখ্যা নিয়ে একটা বড় জোক হয়ে গেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 80,000 লোক হয়েছে, এটা বোধহয় জোক অব দ্য ইয়ার হয়ে যাবে আর কি। তো যাই হোক, এটা কিন্তু সকলে সমর্থন দিয়েছে। এখানে আমাদের অন্য কিছু পাওয়ার ছিল না, আমরা অন্য কিছু প্রত্যাশাও করিনি। আপনার জবাবটা পরে আসবো আমি। ভাই বলেছেন যে হরতালের মধ্য দিয়ে বিএনপি বা বিরোধী দল দেশকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছেন। আমি যদি ভাইকেই আপনার মাধ্যমে প্রশ্নটা করি যে যেখানে বিএনপির সকল শীর্ষ পর্যায়ের নেতাদেরকে গ্রেপ্তার করা হলো, যেখানে বিএনপির মতো বড় দলের অফিসে একেবারে অফিস ভেঙে, তালা ভেঙে চুরমার করে দিয়ে অফিসের ভেতর থেকে শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করা হলো, এবং পরের দিন আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাহেব পর্যন্ত বললেন যে পুলিশের এটা বাড়াবাড়ি। সেই মামলায় ডান্ডাবেরি পরানো হলো, সেই মামলায় সমস্ত ব্যারিস্টার মওদুদ থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সকল শীর্ষ পর্যায়ের নেতাদেরকে জেলে নেওয়া হলো।
গতকালকে রাতে আমাদের আরেকজন যুগ্ম মহাসচিব সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি তো একেবারে একটা সাদামাটা একটা সরল সোজা মানুষ, তিনি ব্রিফিং করে গুলশান অফিসে ব্রিফিং করে গুলশানে আরেকটা বাড়িতে যাওয়ার পথে তার একজন সহকর্মীর বাড়িতে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হলো এবং আজকে গতকালকে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অর্থাৎ একে একে কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ে না, দ্বিতীয় তৃতীয় পর্যায়ের নেতা পর্যন্ত কেউই নেই। এই মুহূর্তে ভাইকে যদি আমি আপনার মাধ্যমে প্রশ্ন করি যে হরতাল ছাড়া বিএনপির বা বিরোধী দলের আর কোন কর্মসূচি কি দেওয়ার মতো আছে, আর কোন কর্মসূচি কি বিএনপি বা বিরোধী দল চিন্তা করতে পারে, এটা আমার মনে হয় ভাইও জবাব দিতে পারবেন না। ভাই বলছেন যে আমরা কোন রকমের দমন পীড়ন চালাইনি। সমস্ত জাতি এই কথাটা শুনে হাসবে, একবার অট্ট হাসি হাসবে, যেটা বলেন কি, এত ফ্যাসিবাদী নির্যাতনের পরেও যদি কেউ বলেন যে আমরা দমন পীড়ন চালাইনি। আর ভাই বললেন যে জনসভায় বক্তৃতার পরেই ককটেল ফুটে। জনসভায় বক্তৃতার পরে বিএনপি ককটেল ফোটায় না সরকারি দল বা পুলিশ ফোটায়? কয়েকদিন আগেও তো দেখলাম যে পুলিশ একটা সাউন্ড গ্রেনেড মারতে গিয়ে 2 হাত উড়ে গেছে। তো এগুলো তো জানা কথা, এগুলো সাধারণ মানুষের কাছে বারবার বলার দরকার নেই। এগুলো খুব বিষয়গুলো সকলের কাছে ওপেন, এগুলো বলে কিন্তু জনগণকেই করা যাবে না। এখন আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা খুব পরিষ্কার উত্তরটা হলো যে বিএনপি কি কারণে সমর্থন দিয়েছে সেটা আপনাকে আমি আগেই বলেছি যে এই ব্লগারদের ধর্ম, আমি নাস্তিকও কথাটা বলবো না, ধর্ম বিদ্রোহী বা ধর্মদ্রোহী যে ব্লগাররা ইসলাম সম্পর্কে যে ধরনের কটূক্তি, যে ধরনের অশ্লীল বাক্য লিখেছিল তার বিচার চাওয়ার জন্য করেছিল। আমরাও দিয়েছি সেটাকে, কোটি মানুষ সমর্থন দিয়েছে। এখন এরপরে তাদের যে 13 দফা দাবি, এই দাবির সমর্থনে তারা যে একটা হরতাল করলো, আপনি খেয়াল করবেন বিএনপি কিন্তু সমর্থন দেয়নি সেই হরতালে। বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল। এখন এই দাবিগুলো হেফাজতের, এই দাবিগুলো নিয়ে হেফাজত প্রশ্নের জবাব দিতে পারে, আমি কিন্তু এই প্রশ্নের জবাব দিতে পারবো না, কথাটা পরিষ্কার। এবং আমি মনে করি যে বিএনপি প্রথম থেকেই উদার গণতান্ত্রিক দল। বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে এতদিন যে কবার ক্ষমতায় এসছে দেশ চালিয়েছে, এবং বিএনপি মনে করে যে গণতন্ত্রের উপরে এবং সহমর্মিতা, সহযোগিতা এবং সকলের সহযোগিতার মধ্য দিয়েই গণতান্ত্রিক রাজনীতির বাইরে অন্য কোনো চিন্তা করবার অবকাশ। ধন্যবাদ জনাব আহমেদ হোসেন, আপনি শুনলেন একদল না। ধন্যবাদ। আমরা কিন্তু অটল না, আমাদের এখন তার চেয়েও বেশি বলবো যে আমরা এখন এক দফার আন্দোলনে। কারণ আমাদের দেশের অস্তিত্ব বিপন্ন, দেশের দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন বিএনপির অস্তিত্ব দেশের অস্তিত্বের সাথে সম্পৃক্ত বিধায়ী বিপন্ন। অতএব আমাদের এখন আর মানে পিছু হটবার কোনো জায়গা নেই, পিঠের দেয়াল থেকে গেছে। আমাদের এখন এক দফার আন্দোলন, এর বাইরে আর কোনো চিন্তাই করতে পারছি না আমরা সত্যিকার অর্থে। আপনি দেখুন যে আজকে গতকালকে সকালবেলা আমার বন্ধু বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক ছাত্র নেতা, তাকেও পুলিশ কিভাবে হেস্তনেস্ত করেছে। অর্থাৎ কোনো কিছুই করতে দেবে না এই সরকার। আবার এই সরকারের আবার গণতান্ত্রিক রূপের কথাও ভাই বললেন। ভাই বললেন যে 21শে আগস্টের চেয়েও ভয়ঙ্কর কি কোনো ঘটনা ঘটেছে? 21শে আগস্টের ঘটনার নিন্দা কে না জানিয়েছে বা জানায়নি? এখনো আপনি জানালেন, আমি জানাচ্ছি, উনি জানাচ্ছেন, সকলে। 21শে আগস্টের ঘটনা কি বিএনপি বা জোট সরকার করেছিল? সেই দিন বিএনপির দায়িত্বশীল মন্ত্রী নেতারা বলেছিলেন যে তৎকালীন বিরোধী নেত্রী আজকের প্রধানমন্ত্রী ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড বোমা নিয়েছিলেন, এই ধরনের বক্তব্য পর্যন্ত এসেছিল যখন জাতি বিষণ্ণ ছিল। একটা রাজনৈতিক দলে অনেকেই অনেক রকমের কথা বলতে পারেন, সেটা তার ব্যক্তিগত কথা, কিন্তু দলের যিনি মুখপাত্র কথা বলবেন সেটা হলো দলের কথা। এই 21শে আগস্টের গ্রেনেড হামলার নিন্দা বিএনপিও জানিয়েছে এবং বিএনপিও তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য অনেক দূর এগিয়েও গেছে। বড় কথা হলো যে ওই ঘটনাটা আরে ওনারাও ব্যারিস্টার মিয়া সাজিয়েছে, অনেক ব্যারিস্টার মিয়া এরপরের ঘটনায়, ওই যে সাগর রুনির ঘটনায় ব্যারিস্টার মিয়া ওনারা সাজিয়ে ফেলেছেন। এগুলো বলে লাভ নেই। এখন ঘটনাটা হলো যে ওই ঘটনাটা সরকার করেনি, কিন্তু এখন যেটা করছে সেটা সরকার করছে। উনি বলছেন যে 8 জন পুলিশ মারা গেছেন, সেজন্য
ব্যক্তিগতভাবে আমি নই, শুধু আমার দল অনেক দুঃখিত যে তারা মারা গেছেন। কিন্তু কিসের জন্য মারা গেছেন? যখন পাখির মতো গণহত্যা চালিয়েছে, পাখির মতো 172 জনকে হত্যা করেছে, তারা ওই হত্যা যাদেরকে করা হয়েছে তারা বাঁচার জন্য যখন ঢিল ছুঁড়েছে, পাল্টা গুলিতে কিন্তু মারা যায়নি, কথাটা লক্ষ্য করতে হবে। যখন পাল্টা ঢিল ছুঁড়েছে বাঁচার জন্য, ওই ঢিলে মারা গেছে, কোনো পাল্টা গুলি হয়নি, গুলাগুলি হয়নি, গুলা হয়েছে। অতএব এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রেখে কথা বলতে হবে। ভাই বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হারিয়ে গেছে, এটা কেমন কথা? আমরা কেন কথার মার পেঁচে আসল মূল কথাটাকে হারিয়ে ফেলতে চাই, চাপা দিয়ে ফেলতে চাই? আর গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী বিবিসিতে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা নেই। কেন? যদি একটা কথা মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে আপনি যেমনি 186 দিন হরতাল করলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য, কারণ আপনার বিশ্বাস ছিল না যে সরকারের অধীনে নির্বাচনটা নিরপেক্ষ হবে, সেজন্যই তো আপনাকেও আমরা বলতে চাই যে আপনার প্রতি আমাদের ন্যূনতম আস্থা এবং বিশ্বাস নেই যে নির্বাচনটা নিরপেক্ষ হবে। তাহলে আপনার ভয় কিসের তত্ত্বাবধায়ক সরকার দেওয়াতে? তাহলে জনগণ এটা স্পষ্ট বুঝতে পারে যে ভয়টা হারার ভয় না থাকলে আপনি কেন তত্ত্বাবধায়ক দেবেন না? আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আপনার অধীনে কে নির্বাচন করতে যাবে যারা বিশ্বাস করে যে নির্বাচনটা আদৌ নিরপেক্ষ হবে না? এখন আরেকটা কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার তো দরজা খোলা। এইটা একটা হাস্যকর কথা না? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত, যদি উনি সংলাপে আন্তরিক হন, উনি বিরোধী দলকে দাওয়াত করবেন, দরজা খোলা, উনি আসুন, অথবা পার্লামেন্টে যান। এগুলো হাস্যকর, ভাইও বলছেন পার্লামেন্টের কথা। পার্লামেন্টে আমাদের 30 সিট, ওনাদের 270 সিট। পার্লামেন্টে সারা দিন যদি আলোচনা করে ভোট হয়, 5 মিনিটের মধ্যেই তো সেই ভোটের রেজাল্ট কি হবে সবাই জানে। আর এর আগেও যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, তখন কি আওয়ামী লীগ পার্লামেন্টে গিয়েছিল? আওয়ামী লীগ পার্লামেন্টে যায়নি। অতএব এখনো ভুলটা তারাই করেছেন, অন্যায়টা তারাই করেছেন, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ করে অপরাধটা তারাই করেছেন। তাদের অ্যাবসলিউট মেজরিটি আছে, তারাই এটাকে যদি আবার পুনর্গঠন করেন, সমস্যা তো আমার মনে হয় যে 90% মিটে যাবে। আমরা আবার এখানে আলোচনায় ফিরছি। ওই নতুন পথের সুতার নাই, তিনি আগেই জায়গায় আছেন, সেই পুরো চিন্তাই আছে। আহমেদ জামান খান পেছনে নিতে চান, সামনে নিতে চান। আরে আমি ভাইকে অনুরোধ করব, আসুন আমরা লুক ফরওয়ার্ড, আমরা সামনের দিকে থাকাই। আপনি তো সঞ্চালনা করছেন, আপনার অনুরোধেও কিন্তু উনি থামছেন না, বলেই যাচ্ছেন। অর্থাৎ শেষ হয়নি, ঠিক আছে। এই যে কায়দাটা, আমি সেই কায়দাটার কথাই বলছি, যে ফ্যাসিবাদী কায়দা। উনি এর আগে একবার আলোচনায় বলছিলেন যে জিয়াউর রহমানও তো যুদ্ধ করেছেন। দেখুন, আপনার পত্রিকাতেই 3 দিন আগে লেখা আছে, 3 কি 4 দিন আগে, 3রা এপ্রিল সম্ভবত, যে পদত্যাগের পথে একে খন্দকার। কেন? তার নিজের 71 বা মুক্তিযুদ্ধের পূর্বাপর একটা বইয়ে তিনি নিজেই লিখেছেন, এই সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের টিকিটে যিনি পাশ করেছেন, তিনি লিখেছেন যে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার পর সমস্ত সারা বাংলাদেশ যুদ্ধের জন্য উদ্দীপনা পেয়েছিল। তো আর উনি বললেন কি, জিয়াউর রহমানও তো যুদ্ধ করেছিলেন। এত বড় একজন স্বাধীনতার ঘোষককে ওনারা কিভাবে, অথচ আমরা কিন্তু শেখ মুজিবকে অত্যন্ত শ্রদ্ধার সাথে। না, জিয়াউর রহমান যেখানে বলেছেন যে 7ই মার্চের ভাষণ ছিল মেসেজ বঙ্গবন্ধুর, সেখানে সরকারের দেখেন উনি বললেন, পরিকল্পনা মন্ত্রী বলেছেন কোন রাজনৈতিক ঘোষণাই আসছিল না, নির্দেশ ছিল না। জিয়াউর রহমানের ঘোষণাটা আমি নিজে কানেও শুনেছি। যাই হোক, আমি ওখানে যাব না, আমার অনেকগুলো কথা আমার বলার আছে। উনি ঘোষণা দেন, ঘোষক উনি পাঠ করেছেন কি, তার বইয়েই লিখেছেন যে উনি সকালে বলেছেন নিজে রাষ্ট্রপতি হিসেবে, আর বিকেলে আবার ঘোষণাটা অন্যভাবে দিয়েছেন। যাই হোক, ওইটা একটা বিষয়। হ্যাঁ, এটা একটা বিষয়, উনি একটা বিষয় এবং স্বাধীনতার একটা মহান একটা ঘোষণা, এটা কোনোদিন মুছে ফেলা যাবে না। তো উনি বলেছেন যে আমি যে বলেছি যে 1 দফার আন্দোলন শেষ হলে তত্ত্বাবধায়ক সরকার আসবে। উনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার কি করে আসবে, সংবিধানে নেই। 91-90-তে যখন এরশাদ স্বৈরাচারের পতন হলো, তখনও কিন্তু সংবিধানে ছিল না যে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ ক্ষমতায় এসে এই 3 জোটের রূপরেখা অনুযায়ী নির্বাচনটা করবেন। নির্বাচনের পরে সংবিধান বৈধতা দিয়েছে। হ্যাঁ, এরকমই হবে।
তাই বলে কি এইভাবে ফ্যাসিবাদ চিরদিন ক্ষমতায় থাকবে নাকি? এটা তো হতে পারে না, এটা মানুষ ঠিকই দেখবে। তারপরে উনি বলেছেন সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আমরা তত্ত্বাবধায়ক সরকার করেছি। এর চেয়ে নোংরামি, এর চেয়ে মানে ভয়াবহ একটা জালিয়াতি আর কোথাও হতে পারে না, যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, প্রধান বিচারপতি সংক্ষিপ্ত রায়ে ঘোষণা করলেন আরো 2 টার্মের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। অথচ সরকার কি করলেন? পূর্ণাঙ্গ রায় বের হবার আগেই তত্ত্বাবধায়ক সরকারের ইতি মুছে ফেললেন, পদ্ধতিটি মুছে ফেললেন। এরপরে কি করলেন? সেই বিচারপতি যিনি 5ম সংশোধনী, একটা সিনেমা হলের মামলায় 5ম সংশোধনী বাতিল করেছিলেন, সেই বিচারপতি কি করলেন? ইতিহাসের কলঙ্ক লেপন করলেন। রিটায়ারমেন্টের 16 মাস পরে তিনি রায়ে সই করলেন, যার কোনো বৈধতা থাকতে পারে না, কোথাও নেই। অথচ সেগুলোর রেফারেন্স ওনারা দেন। মানুষ এগুলো শুনে না, হাসেও আবার কাঁদেও যে কি দেশে আমরা বাস করছি। তিনি বললেন যে বগুড়াতে ম্যাডাম নাকি সেনাবাহিনীকে ক্ষমতা দখলের কথা বলেছেন। বগুড়ার শাহজাহানপুরে যখন পুলিশ কোনোভাবেই জনগণকে কন্ট্রোল করতে পারছিল না, সেনাবাহিনী আসার পরে যখন কন্ট্রোল হয়ে গেল, তখন আক্রমণ হলো, তখন ডিসির অনুরোধে, যাই হোক আমি অতটুকু যেতে চাই না, সময় কম, আপনিও বলবেন যে শর্ট করেন, সেই জন্য সেটাকে ধন্যবাদ জানিয়েছেন এবং এটাও বলেছেন যে সেনাবাহিনী সব সময়ই তার দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে পালন করেছেন। তো এইটা যদি সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়া যদি অন্যায় হয়, সেই অন্যায় উনি বারবারই করবেন, এটা অন্যায় নয়, এটা দেশের স্বার্থে এটা বলতে পারেন। এবং উনি একজন দেশপ্রেমিক, 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে উনি বলেছেন। আর উনি বলেছেন যে হরতালে 1600 কোটি টাকা প্রতিদিন ক্ষতি হয়। যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য 186 দিন হরতাল করেছিলেন আওয়ামী লীগ, তখন এই বক্তব্যটা বোধহয় ওনাদের মুখে ছিল না বা মনে ছিল না। আপনি বলেছেন, আপনি পড়েছেন, আজকের পত্রিকায় পড়েছেন যে গতকালকের হরতালে হরতাল বিরোধী সশস্ত্র মিছিল হয়েছে। দেশটা কোথায় গেছে? দেশটা কোথায়? আমরা কোথায়? হরতাল আমার গণতান্ত্রিক অধিকার, আর হরতাল বিরোধী মিছিল হবে সশস্ত্র। তাহলে দেশটা কি একেবারে সরকার গৃহযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে দেয়নি? এরপরে কি 1 দফার আন্দোলন ছাড়া আর কোন গত্যন্তর থাকে? আজকে বিএনপিতে দেখেন কোন পর্যায়ের নেতা নেই, সমস্ত নেতারা জেলে। জানি না আজকে আপনি আমাকে ডেকেছেন, আরেকদিন আসতে পারবো কিনা, তার আগে কারাগারে যেতে হবে কিনা, কোনো নিশ্চয়তা নাই, কোনো মানুষেরই নিশ্চয়তা নাই। আর আরেকটা কথা উনি বলেছেন যে বিএনপি এই দেশটাকে রক্ত শূন্য করতে চায়। বিএনপি যতবার ক্ষমতায় এসছে ততবার এই দেশের উন্নয়ন হয়েছে এবং বিএনপি কখনো যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়নি, যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধেও ছিল না। এই কথাটা আমি অনেকবার বলেছি, এতবার বললে আমার কাছেও বিরক্ত লাগে যে এই বিচারটি যুদ্ধাপরাধীদের বিচার নয়। এই বিচারটি যুদ্ধাপরাধীদেরকে 3 জাতি চুক্তির মধ্য দিয়ে, নয়াদিল্লি চুক্তির মধ্য দিয়ে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরে 74-এ শেখ মুজিব স্বাধীনতার বিরোধীদেরও ক্ষমা করে দিয়েছেন। এই বিচারটি হলো স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা ফৌজদারি অপরাধী তাদের বিচার হচ্ছে। এবং আমরা চাই এই বিচারটি এমন ভাবে নিরপেক্ষভাবে হোক যে ইতিহাসে স্বর্ণোজ্জ্বল হয়ে লেখা থাকুক। এই বিচারটি যেন এমন ভাবে হয় না যেটা ইতিহাসের কলঙ্ক হোক, এই সরকার সেটা চায়। আর এটা বলতে গেলেই আমাদের তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতু, হলমার্ক কেলেঙ্কারি, সমস্ত দুর্নীতিকে মুছে ফেলবার জন্য শুধু বলবে যে বিএনপি কথা বলে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। এই কথাটা আমি একটু কথা বলবো, এই কথাটা সম্পূর্ণ ভুল, মিথ্যে এবং প্রতারণার শামিল। একটা কথা উনি বলছেন যে ম্যাডাম খালেদা জিয়ার 2 সন্তান দুর্নীতি করেছেন। বাংলাদেশের মানুষ এখন বুঝতে শুরু করেছে যেটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। আজ পর্যন্ত দুর্নীতির কিছুই পাওয়া যায়নি, যে কয়টা মামলা সবগুলো সাজানো। আপনি হয়তো লক্ষ্য রাখবেন যে গত 3 দিন আগে তারেক রহমানের বক্তব্য আমরা শুনেছি বাংলা ভিশনে এবং আরো 2-1টা চ্যানেলে, তিনি উমরা পালন করতে গিয়ে করেছেন। সেখানে উনি হাঁটতে সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছেন। জিয়া পরিবারের উপরে যে নির্যাতন হয়েছে, যে অকথ্য নির্যাতন এবং মানসিক নির্যাতন হয়েছে, আজ পর্যন্ত শুধু দেশের জন্য ম্যাডাম খালেদা জিয়া সব কিছু ভুলে গেছেন। এবং তারেক রহমান নিজে বলেছেন যে
আমি ভুলে গেছি। ধন্যবাদ আপনাকে, আমাদের সময় সাপোর্ট দিচ্ছেন না। ধন্যবাদ। এখানে ওরা পেজ লাগাচ্ছে। আমি এক মিনিট বলতেই হবে, আপনারা যাই বলেন সুযোগ দেন, যাই বলেন আচ্ছা, ওনাকে সময় দেন। আমাকে ছিলেন, আমাকে কিন্তু বাংলাদেশে রাজাকার শাহাদিসকে প্রধানমন্ত্রী তিনিই করেছেন। এগুলো তো বলেছেন রাজাকারকে তিনিই করেছেন। আমাকে একটু সুযোগ দেন, আমি তো 20 সেকেন্ড বলতে পারবো না। 20 কোটি টাকার কথা বলেছেন, 20 কোটি টাকার যে কথাটা বলেছেন, ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে জড়িত সব সময় অরাজনৈতিক ব্যক্তি ছিলেন কোকো, কাজেই তার এইটা কোনোভাবে মানি লন্ডারিং মামলা না, আর 20 কোটি টাকাও না। যেভাবে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, সেখানে 20 কোটি টাকা না, যে টাকাটা ফেরত এসছে সেটা সামান্য কিছু টাকা, এবং সেটা কোকোর ইন্টারন্যাশনাল বিজনেসের টাকা, কোনো মানি লন্ডারিং এর টাকা না, সরকার প্রমাণ করতে পারে নাই। আর উনি বললেন যে তারেক রহমানের বিরুদ্ধে এফবিআই দিয়েছে, এফবিআই এর নাম করে ওখান থেকে ভাড়া করে এনে সাক্ষ্য দিয়েছেন। এফবিআই এর কোন পর্যায়ের কর্মকর্তা তা কিন্তু তারা প্রমাণ করতে পারেন নাই। আর নুরেমবার্গ ট্রায়ালের কথা বলছেন, একটা কথা বলে বলে তো টায়ার্ড হয়ে যায়। নুরেমবার্গ ট্রায়ালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এখানে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে না, ফৌজদারি অপরাধ। এই বিচারটা মানুষ চায়, ফৌজদারি অপরাধ আমরা তো চাই। জি, আমরা কি বলেছি যাই না, আমরা বলেছি এবং কন্টিনিউ করব, সেটাও আমরা বলেছি। আর শেখ মুজিব হত্যাকারীদেরকে আমরা রক্ষা করেছি। কে বলতে পারবে, কে বলতে পারবে যে শেখ মুজিব হত্যাকারীদের বিএনপি রক্ষা করেছে? আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ বলতে পারে, পুনর্বাসিত করেছে, যদি কেউ বলতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম যে রাজনীতি, তাহলে আপনারা 2001 এ ক্ষমতা আসার পরে আপনারা বিচার শুরু করলেন না কেন? আমার কথাটা হলো যে বিচার, যেখানে শেখ মুজিব যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছেন, স্বাধীনতার বিরোধীদের ক্ষমা করে দিয়েছেন, সেখানে দেখেন কথাগুলো বললে অন্যরকম হয়। আজকে কিন্তু শেখ মুজিবের মৃত্যুর পরে কিন্তু একটা হত্যাকাণ্ড ঘটে নাই, আর দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুতে কিন্তু শতাধিক হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড হয় নাই। জিয়াউর রহমানের ঘটনার পরে 40 লক্ষ লোকের যে সব মিছিল হয়েছে পৃথিবীর ইতিহাসে, এটা বিরল। আপনি তো ভালো পয়েন্টে কথা আসছেন, এটা বিরল। জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু আওয়ামী লীগ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে। না না না, সেটা তো এই কিলিং এর বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে আমরা। আওয়ামী লীগ, জিয়াউর রহমানের সরকার ছিল, তখন তো বিএনপি ছিল না। আরেকটা কথা বলেছেন যে বিএনপি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পৃথিবীর একমাত্র শাসক যিনি উত্তরাধিকার সূত্রে সামান্য সময়ের জন্য 30 সেকেন্ডের জায়গায় 3 মিনিট নিয়েছেন, সামান্য সময়ের জন্য, আর ভাই যে বলেছেন তারপরে রক্ষা করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনি 96 এ যখন আমাদের আওয়ামী লীগ বঙ্গবন্ধু